ওকে, সো আমাদের যে চেক পয়েন্ট কোশ্চেন গুলো ছিল, এই চেক পয়েন্ট কোশ্চেন গুলো নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে, যে স্পেসিফিক কোনো কোশ্চেন পারো নাই বা বুঝো নাই, সামথিং লাইক দিস? অ্যানসার শিট তো সবার কাছেই আছে, সো অ্যানসার তো মিলাইতে পারবা, ওটা কোনো ব্যাপার না। স্টিল কারো যদি কোনো কনফিউশন থাকে তো তাহলে জিজ্ঞাসা করতে পারো, ওগুলো আমরা এখন সলিউশন করাই দেবো আর কি। ওকে, এই ফার্স্ট যে চেক পয়েন্ট কোশ্চেন গুলো এগুলা, এই চেক পয়েন্ট কোশ্চেন গুলো থেকে কার কোনো প্রবলেম আছে? রাফিন, এগুলো সব পারছো না? এগুলা ওকে, কারো কি কোনো প্রবলেম আছে? এগুলো তো অ্যাকচুয়ালি আমাদের অনেক সোজা সোজা ম্যাথ। না না না, সব শেষ সব শেষ ভাইয়া, ছুটি ছুটি ছুটি। এটাই লাস্ট। পটেনশিয়াল ডিভাইডার সার্কিটে প্রবলেম আছে, এটার অলরেডি সলিউশন ভিডিও দিয়ে রাখছে গ্রুপে, সমস্যা নেই, তুমি যেটা বলবো এটা এখন করাই দিব। কোনটায় প্রবলেম? নাম্বার 3 তে কি বলছে? draw a potential divider circuit like that in figure G। ফিগার জি তে যেরকম আঁকা একটা অটোমেটিক সার্কিট, ওরকম টাইপের একটা ড্র করতে বলছে, which will drive a fan motor in a kitchen faster as it becomes hotter। তো তাহলে গরম হইলে যেন তাড়াতাড়ি ঘুরে, আর ঠান্ডা থাকলে যেন আস্তে আস্তে ঘুরে, এরকম। তো দেখো এই, তো এখন বুঝতে পারতেছো টেম্পারেচার সেন্সিং কোন একটা ব্যাপার লাগবে, রাইট রাফিন? তো তাহলে এখানের জন্য কি ইউজ করব? একটা থার্মিস্টর। তো এখন আমাদের কি লাগবে? গরম হইলে যেন সে কি পায়, বেশি করে কারেন্ট পায়, তাহলে যেন তাড়াতাড়ি ঘুরে। তো তার মানে আমাদের কার অ্যাক্রসে দিতে হবে ফ্যানটাকে? এই ফিক্সড রেজিস্টরের অ্যাক্রসে দিব নাকি? কেন দিব ফিক্সড রেজিস্টরের অ্যাক্রসে? দেখো তো, তোমার টোটাল ইএমএফ দিচ্ছে ব্যাটারি অলওয়েজ, টেম্পারেচার যখন হাই তখন কি থার্মিস্টরের রেজিস্ট্যান্স কি কম। তো থার্মিস্টরের রেজিস্ট্যান্স কম হলে থার্মিস্টরের অ্যাক্রসে কি হবে? সে কম ভোল্টেজ পাবে না রাফিন? সো ভোল্টেজ অ্যাক্রস দা থার্মিস্টর ইজ লেস। তো থার্মিস্টর কম ভোল্টেজ পাইলে বেশি ভোল্টেজ পাবে কে? ও পাবে। তো ও বেশি ভোল্টেজ পাওয়া মানে ফ্যান বেশি ভোল্টেজ পাওয়া, তো তার মানে যখন টেম্পারেচার বাড়বে তখন ফ্যান কি হচ্ছে, বেশি করে ভোল্টেজ পাচ্ছে, সো ইট উইল রোটেট ফাস্টার। এন্ড যখন নাকি টেম্পারেচার কমে যাবে, হোয়াট উইল হ্যাপেন? উল্টা কাজটা, টেম্পারেচার যখন কমে যাবে রেজিস্ট্যান্স অফ দ্য থার্মিস্টর উইল ইনক্রিজ, তো তাহলে থার্মিস্টরের অ্যাক্রসে বেশি করে ভোল্টেজ ড্রপ হবে, তো তার মানে ফিক্সড রেজিস্টর কম ভোল্টেজ পাবে, মানে ফ্যান কম ভোল্টেজ পাবে, তো তার মানে ফ্যান তখন আস্তে আস্তে ঘুরবে। বুঝতে পারলা ব্যাপারটা? হ্যাঁ বুঝছি, বাট বুঝছে ব্র্যাকেটে যে জিনিসটা লেখা ওটার সিগনিফিকেন্সটা কি তাহলে কোশ্চেনটা? এই তো এখানের মধ্যে থার্মিস্টর কিভাবে কাজ করে এটা বুঝাই দিছে। জাস্ট স্ট্যান্ডার্ড থার্মিস্টর হ্যাজ হায়ার রেজিস্ট্যান্স এট লোয়ার টেম্পারেচার, এটা বুঝাই দিছে জাস্ট, যে টেম্পারেচার আর রেজিস্ট্যান্সের রিলেশনটা মনে করাই দিছে। বুঝছো? যে একটা থার্মিস্টরে নরমালি টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়, টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স বেড়ে যায়, এমন টাইপের ব্যাপারটা যে বুঝায় রাখছে। ওকে, আর কোন কোশ্চেনে কি প্রবলেম আছে? আনিসা তো অধৈর্য হয়ে যাইতেছে, এখনই চলে যাবো। আর কারো যদি কোনো কোশ্চেনে প্রবলেম না থাকে তো তাহলে আজকে একজনের বার্থডে, তো তোমাদের ক্লাসমেটদের মধ্যে তো ওকে ছুটি দিয়ে দিছে, তো বাকিরাও ছুটি চাইতেছে। তো আজকে আমরা তাহলে চেক পয়েন্ট কোশ্চেন গুলো রিলেটেড যদি কোনো কনফিউশন না থাকে তো এই ক্লাসটা শেষ করে নেক্সট ক্লাসে একদম সুন্দর মতো ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স এর এই টপিকটা শুরু করব। ওকে রাফিন? ওয়েট বাট হচ্ছে লাস্ট ইউনিটের ভিডিওটা দিছে লাস্ট 4 এতে 4 এর চেক পয়েন্টটা, 4 এ হল সেমিকন্ডাক্টর আর এক্সাম প্র্যাকটিস, ওই দুটো ওখানে প্রবলেম আছে? কয়েকটা আছে।
ওকে, সো এই যে এখানে সেমিকন্ডাক্টরের এইটাই বলো কোনটা কনফিউশন। নাম্বার 3 নাম্বার 3 তে কি বলতেছে? Some types of glass have been manufactured to কি বলে that do conduct electricity, যে কয়েকটা এরকম গ্লাস ম্যানুফ্যাকচার করা হয়েছে যারা কি করতে পারে, অ্যাকচুয়ালি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। তো বলতেছে suggest and explain what properties impurities might have in these glasses to make them less insulating than standard glass. তো স্ট্যান্ডার্ড গ্লাস মানে নরমালি গ্লাস তো ইনসুলেটর, সে তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। তো এখন বলতেছে কেমন টাইপের ইমপিউরিটি অ্যাড করলে পরে বা কেমন টাইপের ইমপিউরিটি গ্লাসগুলোর মধ্যে দিলে পরে তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য কি দরকার? ফ্রি ইলেকট্রন দরকার না? তো তাহলে ইমপিউরিটিটা কি থাকতে হবে? there must be some way to increase the number of free electrons। এখানে মধ্যে তারা কি বলতেছে, ইলেকট্রিসিটি impurity-টা কি করবে? the impurities will need to provide charge carriers for conduction, so the impurities will have low enough energy gap। ওই যে আমাদের ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে গ্যাপটা যেটা ছিল না, এই গ্যাপটা কি থাকবে? কম থাকবে। তো এই যে গ্যাপ কম থাকবে, সো তাহলে যেন কি করতে পারে, নরমাল রুম টেম্পারেচারেই a significant number of electrons can exist in the conduction band। বুঝতে পারছো? বুঝছি। ওকে, এরপরে আর এক্সাম প্র্যাকটিস গুলোর মধ্যে কি কি প্রবলেম বলো? 10 কোনটা? আচ্ছা নাম্বার 9 তো কোর প্র্যাকটিক্যাল নাকি? হ্যাঁ হ্যাঁ, নাম্বার 9টা ইউনিট 3 তে করব। 10 বি 10b তে কি বলছে দেখি। using the axis below sketch the graphs। সো এখন কিসের জন্য? ফিক্স রেজিস্টরের জন্য। তুমি ভোল্টেজ যতই চেঞ্জ করো না কেন রেজিস্ট্যান্সটা ফিক্সডই থাকবে। তো তাহলে ভোল্টেজ যতই বাড়ুক না কেন রেজিস্ট্যান্স হলো কনস্ট্যান্ট, তাই না? কিন্তু ফিলামেন্ট বাল্বের জন্য কি হয়? the more you increase, যে তুমি এখানে খেয়াল করো যে তোমার কারেন্ট ভার্সাস ভোল্টেজ গ্রাফ কেমন থাকে, এরকম। তো তার মানে যত ভোল্টেজ বাড়াইতেছো তত রেজিস্ট্যান্স কি হয়? বাড়ে না? সো তাহলে যত ভোল্টেজ বাড়াইতেছো তখন রেজিস্ট্যান্স বাড়ে। কিন্তু ভোল্টেজ জিরো মানে কি রেজিস্ট্যান্স জিরো? তার আমি গ্রাফটা বড় করে আঁকি তাহলে বুঝতে পারবে। পাশেও আঁকা ছিল আগের ব্যাচের জন্য। এই যে so this is a typical graph for what? A filament bulb, right? Current versus voltage graph। so voltage যখন জিরো তখন কি? there is a gradient। তো তার মানে 1 by resistance এর একটা ভ্যালু আছে। তো তার মানে resistance is not কত? resistance পুরোপুরি জিরো না। তো ভোল্টেজ যখন জিরো রেজিস্ট্যান্স এর একটা ভ্যালু আছে, কত জানি না কিন্তু একটা ভ্যালু আছে আর কি। দেন যত ভোল্টেজ বাড়ানো হচ্ছে রেজিস্ট্যান্স কি হইতেছে? তত বাড়তেছে না? যে গ্রেডিয়েন্ট কমে যাওয়া মানে কি রেজিস্ট্যান্স বাড়া, তাই তো? সো তাহলে এই যে দেখো ভোল্টেজ যখন জিরো দেয়ার ইজ আ রেজিস্ট্যান্স, বিকজ রেজিস্ট্যান্স তো ভোল্টেজ জিরো মানে রেজিস্ট্যান্স জিরো হবে না। তো তাহলে ভোল্টেজ জিরো থাকলেও রেজিস্ট্যান্স একটা আছে, এন্ড যত ভোল্টেজ বাড়াচ্ছ তত কি হচ্ছে? রেজিস্ট্যান্স বাড়তেছে। বুঝতে পারলা? হ্যাঁ বুঝছি। ওকে, এরপরে 12 এ ওটাও কি এক্সপেরিমেন্টাল টাইপ না? না 12 নাম্বার তো এখানের মধ্যে আমাদের এক্সপ্লেইন করা যায়। কাজটা কি বলতেছে? a pen which has an ink that conducts electricity is used to draw a circle। যে একটা পেন যেটা কালিটা বের হয়, হ্যাঁ বলতেছি প্রভা, একটা পেনের থেকে যে কালি বের হয় ওই কালিটা হলো কন্ডাক্টিং ইঙ্ক, ঠিক আছে? ওই ইঙ্কটা কি করতে পারে? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, ঠিক আছে? ভালো কথা। তো এখন দ্যাটস ভেরি গুড, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তো এখন তাকে দিয়ে তুমি কি আঁকলে? এরকম একটা সার্কেল আঁকলে, ওকে, এরকম একটা সার্কেল আঁকলে, ঠিক আছে? ভালো কথা।
আচ্ছা সার্কিটটা থাকুক, সার্কিটটা দিয়ে আমরা বুঝাই দেই। দেখো তো বলতেছে the diameter from A to B across the circle is 25 centimeter। তো diameter আমরা জানি। এখন বলতেছে এ নাম্বারে describe an experiment method to measure the resistance of the ink circle between points A and B। তো পয়েন্ট A আর পয়েন্ট B এর মধ্যে রেজিস্ট্যান্স কত এটা কিভাবে বের করব? আমরা কি জানি V is equal to IR। সো তাহলে রেজিস্ট্যান্স is equal to what? V by I নাকি? সো তাহলে আমরা যদি এই এ বি এর অ্যাক্রসে ভোল্টেজ বের করতে পারি এন্ড তাদের ভিতরে কারেন্টটা তো অ্যামিটার দিয়ে বের করতে পারবো, সো তখন কি পেয়ে যাব? রেজিস্ট্যান্সটা পেয়ে যাব না? এখানের জন্য দেখো এক্সাম প্র্যাকটিসে 12A তাই না, ভোল্টমিটার লাগবে ভোল্টেজের জন্য, অ্যামিটার লাগবে কারেন্ট মেজারমেন্টের জন্য, আর একটা ভোল্টেজ সাপ্লাই লাগবে, তো পাওয়ার সাপ্লাই। তো build complete circuit incorporating the ink so current flows from A to B, then measure current and voltage between A and B, then resistance is equal to V by I। এই ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারবো। বুঝা গেছে প্রভা? হ্যাঁ বুঝছি। ওকে, দেন বি নাম্বারে কি বলতেছে? বি নাম্বারে বলতেছে how would the resistance between A and B change if the circle was redrawn with the ink line twice the width। তো width এখন যদি বাড়ায় দেওয়া হয়, যে মোটা করে দেওয়া হয়, এই যে গ্রিন কালার দিয়ে যে আঁকছি, যে দেখো আগে এতটুকু চিকন ছিল, এখন যদি আমরা এরকম মোটা বানায় দেই লাইনটাকে, তো তখন কি হয়ে গেল? তার এরিয়াটা বেড়ে গেল না? তো তাহলে বলতেছে সাইজ অফ দ্য সার্কেল সেম, ডেপথ অন দ্য ইঙ্ক পেপার সেম, কিন্তু কি হয়েছে? মোটা করে লাইনটা আঁকছে। সো লাইনটা যদি মোটা করে আঁকে তো তার মানে এরিয়া কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তো এরিয়াটা যদি বেড়ে যায়, ঠিক আছে, টুয়াইস বলছে একদম স্পেসিফিক্যালি, ইয়েস টুয়াইস। সো উইডথটা যদি টুয়াইস হয়, সো দেখো এটা মানে কি, এখানে আমাদের এরিয়া ইজ ইকুয়াল টু হোয়াট? লেন্থ ইনটু উইডথ নাকি? যে এই সার্কেলটাকেই, এই যে সার্কেলটা আছে না, এই সার্কেলটাকে যদি আমরা খুলে কি করি, এরকম লম্বা করে বসাই, যে সার্কেলটার যে একটা থিকনেস আছে এন্ড এইটা, তো এটাকে লম্বা করে বসাইলে একটা রেক্ট্যাঙ্গেল হবে না? ঠিক আছে, সার্কেলটাকে এরকম আনফোল্ড করে আমরা এরকম রেক্ট্যাঙ্গেল শেপে বসাইলাম। সো দিস ইজ দ্য লেন্থ এন্ড দিস ইজ দ্য উইডথ। সো লেন্থ আগের মতনই আছে বিকজ সার্কেলের সাইজ সেম, যে 25 সেন্টিমিটার ডায়ামিটার ছিল ওইটাই, কিন্তু উইডথ তুমি ডাবল করে দিছো। তো তাহলে এরিয়াটা কি হয়ে যাবে? এরিয়াটা ডাবল হয়ে যাবে না উইডথটাকে যদি তুমি ডাবল করো? তো তাহলে এরিয়া যদি ডাবল হয়, তো এখন দেখো তো রেজিস্ট্যান্সের সাথে এরিয়ার রিলেশনশিপ কেমন? রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু রো এল বাই এ। টাইপ অফ ম্যাটেরিয়াল কনস্ট্যান্ট, লেন্থ কনস্ট্যান্ট, কিন্তু এরিয়া ডাবল হয়ে গেছে, তো তার মানে রেজিস্ট্যান্সটা কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে না? তো তাহলে এই হলো ব্যাপার, যে রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ দ্য কন্ডাক্টর, সো ডাবলিং দ্য ক্রস সেকশনাল এরিয়া উইল হাফ দ্য রেজিস্ট্যান্স। বুঝতে পারছো? রাফিন? ওকে, সো তাহলে এইগুলা ছিল আমাদের এক্সাম প্র্যাকটিসের প্রবলেম গুলা। আর কোনটা প্রবলেম আছে? আমার নেই আর প্রবলেম। প্রভার? ওকে, সো তাহলে আর কোনো প্রবলেম না থাকলে পরে দ্যাটস ভেরি গুড। সো তাহলে আমরা নেক্সট ক্লাসে, আজকে আমরা এখানে শেষ করে দিব। আজকে কাবিয়র বার্থডে দেখে আজকে ছোট ক্লাস, আর নেক্সট ক্লাসে আমরা ইএমএফ এন্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, আমি দেখি যদি আগের থেকে ভিডিও দিয়ে দেই, তো তাহলে দেখে রাখলে তোমাদের জন্য ভালো হবে, ক্লাসে আরো ভালো মতো বুঝতে পারবে। অলরাইট, সো এখন অলরেডি আজান দিয়ে দিছে, তো ক্লাসটা আমরা এখন এখানে শেষ করে ফেলি। ওকে, আল্লাহ হাফেজ।